ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আকাশে বিদ্যুতের ঝলকানি, সাথে ঘন ঘন মেঘের গর্জন। গ্রামের মোড়ের মাথায় ছোট্ট চায়ের দোকানে বসে দুই যুবক তখন চা খাচ্ছে। পটলাদার এই চায়ের দোকানটা বেশ সুন্দর জায়গায়। একদিকে সুন্দর শস্য ভরা বিস্তৃত গ্রামের পাশ দিয়ে মেঠো পথ চলে গেছে, আর অন্য এক পাশে সাদা ব্যস্ত জাতীয় সড়ক। আর বিশাল বটগাছটা যেন বুকে করে আগলে রেখেছে এই পটলাদার চায়ের দোকান। যুবকদের একজন চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বলে, আজকের খবরটা শুনেছিস? অপর যুবকটি বললে, কোন খবরটা বলছিস বলতো? প্রথম যুবকটি বলে, আরে ওই যে স্বাস্থ্যমন্ত্রীর ছেলের ড্রাগ র্যাকেটে জড়িত প্রমাণিত হবার কারণে মন্ত্রী যোগেশ্বর দত্তকে শেষ পর্যন্ত গতকাল ইস্তফা দিতে হলো। দ্বিতীয় যুবক বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওই খবরটার কথা বলছিস? ওটা তো জানাই ছিল ছেলেটা একেবারে রেড হ্যান্ড ধরা পড়েছিল কি না। এমন সময় দোকানের এক কোণ থেকে খেকে গলায় এক মাঝ বয়সী গ্রাম্য লোক বলে ওঠে, আপনারা কি জানেন কোনো কোনো লাশ কথা বলে? তারা চমকে তাকায়। লোকটা আপন মনে বলে ওঠে, আমি হারুরম। ঘটনাটা 3 বছর আগে যখন ঘটে তখন ওই হাসপাতালের পিএম ঘরের পাশেই আমার কোয়ার্টার ছিল। এ জীবনে অনেক লাশ কেটেছি, কিন্তু ওই একটা লাশই আমার জীবনের শেষ লাশ কাটা ছিল। যুবক দুজন অবাক হয়ে বলে, কীরকম? লোকটা বলতে শুরু করে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে গ্রামখানা, এই গ্রামখানার নামই হচ্ছে জীবনপুর। কাহিনী কিন্তু এই গ্রামখানাকে ঘিরেই। আপনারা তো কোনো দূর থেকে আসছেন, তাই জানেন না। যুবকদের একজন বলে ওঠে, হ্যাঁ আমরা দুর্গাপুর থেকে আসছি, যাব কলকাতা। মাঝ রাস্তায় এই বৃষ্টির মধ্যে একটু চাও খাওয়া হলো, আর কোমরটাও একটু ছাড়িয়ে নেওয়া হলো। তাহলে দিশেরপুর সদর হাসপাতালটা কোথায়? লোকটা এবার হাত তুলে পশ্চিম বরাবর দেখিয়ে বললে, এখান থেকে প্রায় 8 কিলোমিটার হবে। এবার যুবকটি অধীরভাবে বলে ওঠে, নিন নিন, আপনি যা বলছিলেন তা বলা শুরু করুন। লোকটা ধীরে ধীরে বলা শুরু করে, সেদিন রাতেও এমন ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি কোয়ার্টারে বাংলা টানছি, হঠাৎ পিএম ঘরের গার্ড এসে বলে, হারু, একটা লাশ এসেছে। তখন রাত 9টা হবে। একটু ভেতর করে র্যাকে তুলে দে। আমি বলি, এত রাতে লাশ কে আনলো? গার্ড খুব চাপা স্বরে বলে, গলায় দড়ি, পুলিশ ধরেছে, আত্মহত্যা বলে চালাবে। আমি আর কি করি, চাবি খুলে গেলাম চেরাই ঘরের ভেতরে। ঘরের বাতি টিম টিম করছে। একটা সাদা চাদরে মোড়া লাশ ভিজে ভ্যানে পড়ে আছে। ট্রলিতে চাপিয়ে ঢোকালাম চেরাই ঘরে। সাদা চাদর সরাতেই বুকটা থমকে গেল। বিমল, আমারই এই গ্রামের ছেলে। বিমলের চোখ খোলা, আর চোখে এক রাশ কষ্ট, ঠোঁটে লেগে আছে রক্ত। আমি এত বছর ধরে বহু গলায় দড়িতে মরা দেখেছি, তাই দেখেই বুঝতে পারলাম না, এ তো গলায় দড়ি দেওয়া কেস বলে মনে হচ্ছে না। আমি অবাক, থম হয়ে গেছি তখন। পিছনে গার্ডের তারা, হারু জলদি করো, আমার ডিউটি শেষ। আমি ফিরতে যাচ্ছি। কাটাই ছেঁড়াই তো রাতে হয় না, যা হবার কাল সকালেই হবে। ঠিক তখনই একটা হাড় হিম করা ঠান্ডা হাত পিছন থেকে আমার জামাটা চেপে ধরে। আমি ঘুরে দেখি বিমলের লাশ বসে আছে, তার গলায় দড়ির দাগ কাঁচা, ঠোঁট কাঁপছে। হারু, আমি দড়ি দেইনি, আমায় মেরে ঝুলিয়ে দিয়েছে ওরা। চন্দন, ঘোতন, খোকন, ওরা আমায় দলে নিতে চেয়েছিল, আমি রাজি হইনি। ওরা তোকে খুন করেছে? আমি জিজ্ঞেস করি। হেরোইনের র্যাকেট, চন্দনের বাবা বড় নেতা, পুলিশও ওদের পেছনে আছে। আমি ওদের সঙ্গে কাজে রাজি হইনি, কিন্তু অনেক কিছু জেনে ফেলার কারণে আমাকে ডেকে মাল খাওয়ানোর নামে ফাঁদে ফেলে বিষ দিয়ে আমায় শেষ করে দিল। তারপর সেই ডাক্তার টাকা খেয়ে বলবে আত্মহত্যা। সব ফিট করা আছে ওদের। আমি বোবা হয়ে যাই। বিমলের কণ্ঠস্বর নিঃশ্বাসে মিশে যায়। কাল পিএমের সময় মিডিয়াকে ডেকে আনবি হারু, সব ভিডিও করিস, আমি শান্তি পাবো। চোখের পলকে দেখি লাশ আগের মতো পড়ে আছে। বড় করুণ ছিল সে অনুরোধ। আমি আর নিজেকে ঠিক
ঠিক রাখতে পারিনি সেদিন। চন্দন এ গায়ের ছেলে নয়, সে হলো মন্ত্রী মশাইয়ের ছেলে। কলকাতায় থাকে, মাঝে মাঝেই এ গ্রামে আসে। আর গ্রামের যতন খোকন ওর দুই সাদরেত। চন্দনের জোরেই ওদের জোর, পয়সাও ওরা তো দেদার। বহুদিন লাশ কাটা ঘরে কাজ করে বহু সাংবাদিককেই আমি চিনতাম। আমি মিডিয়ার এক পরিচিত ছেলেকে রাতেই ফোনে সব জানাই। সে সাথে সাথে চলে আসে। তারপর ওই রাতে সে গোপনে ক্যামেরা ফিট করে দেয়। পরের দিন সকালে ডাক্তার আসে। ডাক্তার বলে রুটিন করব আত্মহত্যা। আমি চিৎকার করি, না, ও আত্মহত্যা করেনি। ঠিক তখনই পিএম ঘরের ভেতর বাতি নিভে যায়। দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। ঠান্ডা বাতাস আর এক জোড়া চোখ জ্বলে উঠে বিমলের লাশে। ঘরে তখন আমি আর ডাক্তারবাবু। বিমল উঠে দাঁড়ায়, মুখে নেই কোনো চামড়া, এক পাশ খসে পড়েছে, চোখে হিংস্র আগুন। তুমি সত্যি বলবে না ডাক্তার? তাহলে সত্যটা বলাবো আমি তোমার মুখ খুলে দেব। ডাক্তার জ্ঞান হারায়। তখনই পাশের ঘরে থাকা চন্দন, যতন, খোকন আতঙ্কে ছুটে আসে। চন্দন দরজা ঠেলতেই দরজা খুলে যায়। বিমলকে ওই চেহারায় দেখে সে চেঁচাতে থাকে, ভূত ভূত, ও ফিরে এসেছে। যতন বলে, আমি বলেছিলাম ওকে মারিস না, বিমল ঠিক বলছিস। খোকন কেঁদে বলে ওঠে, আমরা লাশ নিয়ে মজা করেছি হারু, গলায় দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে ছবি তুলেছিলাম। সব কথা ক্যামেরায় রেকর্ড হয়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে। চন্দন সেখান থেকেই কোথায় যেন পালিয়ে যায়। অবশ্য দিন সাতেক পরে গোসাবা থেকে পুলিশ ওকে ধরে আনে। ঘতনকে ধরা হয় অবশ্য ওই গ্রামের শ্মশানের কাছ থেকে। সে তখন বদ্ধ উন্মাদ। এখনো ঘতন পাগলখানায়। সারাদিন শুধু বলে, ওর চোখ দুটো আমাকে দেখছে, আমি ঘুমোতে পারি না। খোকন যে কোথায় পালিয়েছিল বলতে পারবো না। ডাক্তারবাবু গ্রেপ্তার হয়। বিমলের আত্মা যেন শান্তি পায়। হারু গল্প বলতে বলতে থেমে যায়। বৃষ্টি এখনো পড়ছে। দুই যুবক চুপ করে বসে। একজন বলে, তারপর আপনি কি এখনো পিএম করেন? হারু হেসে বলে, না, ওটাই ছিল আমার শেষ লাশ কাটা। আমি কাজ ছেড়ে গ্রামে চলে আসি। ঠিক তখনই দূরের শ্মশানঘাট থেকে ভেসে আসে একদল শিয়ালের চিৎকার। প্রবল বেগে ঝড়ো বাতাস বইছে তখন। আর সেই চাপা বাতাসের শব্দের সঙ্গে মিশে যেন একটা চাপা কণ্ঠস্বর ভেসে আসছে বহু বহু দূর থেকে, হারু, তুই আমায় শান্তি দিয়েছিস, ওরা শাস্তি পেয়েছে। হারু আর কিছু না বলে উঠে দাঁড়ায়। চায়ের দোকানের বাতি কেঁপে ওঠে। যুবক দুজন তখন দুই পাথর মূর্তি। আজকের গল্পটা এখানেই শেষ করছি। এরকম নিত্য নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার সাথে ঘটে যাওয়া যদি এমন কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। আপনাদের গল্প দিয়েই পরবর্তী পর্ব শুরু করা যাবে। ধন্যবাদ।